নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্যবাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প জৈবিক চাহিদা পূরণের পর। প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো গল্প জৈবিক চাহিদা পূরণের পর। গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য। আজকের গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। বাড়িতে কেউ আছেন? হ্যাঁ, কেউ আছেন বাড়িতে? কে কে আপনি? কাকে চাইছেন? বলছি, এইটা কি রঞ্জিতদার বাড়ি? হ্যাঁ, বলুন, আমি ওনার বউ। সামনে দাঁড়িয়ে থাকা পুরুষ মানুষটি এই মেয়ে মানুষটিকে আপাত মস্তক নিরীক্ষণ করে। বেশ খানিকক্ষণ ইতিউতি চাওয়ার পর বলে, আমার নাম সম্বল। আমাকে রঞ্জিতদা আসতে বলেছিল, ওই তাঁত মিস্ত্রি লাগবে তাই। ওহো, তুমি তাহলে নতুন মিস্ত্রি? ওই মেশিন দুটো খারাপ হয়ে রয়েছে। তবে তুমি কারখানায় যাও না, রঞ্জিতদা ওখানেই আছে। ও মনে হয় একাই চেষ্টা করছি মেশিন ঠিক করার। আমি মেশিন মিস্ত্রি না, আমি তাঁতি। লেবার খুঁজছিল তাই। ও আচ্ছা আচ্ছা, তার মানে তোমাকে পকাইদা পাঠিয়েছে তাই তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তুমি একটু ভেতরে এসো, আমি ওকে ফোন করে দিচ্ছি। ও কারখানাতেই আছে, তোমায় চিনিয়ে দেবে। খুব ভালো হয়, আসলে আমি কারখানা চিনি না তো। ঠিক আছে, এসো, ভেতরে এসো। ছেলেটি ভেতরে ঢোকে। রান্না করছিল প্রমীলা, কাজেই তার শরীরটা ঘরমাক্ত। কপালে ঘাম, শাড়ির আঁচলটা কাজ করতে করতেই দুই বুকের খাঁজের মাঝখান দিয়ে উঠেছে। অতঃপর দুটো বুকের স্ফীত বৃন্ত দুটো দেখা যাচ্ছে। ব্লাউজটা সাদা রঙের, ঘামে ভেজা শরীরে খয়েরি বৃন্ত আর কালো মোটাটা স্পষ্ট দৃশ্যমান। বুকের মাঝখান থেকে উঠে যাওয়া লাল শাড়ির আঁচলটা বেশ আঁটো সাঁটো করে কোমরে বাঁধা। ফর্সা কোমরে বিন্দু বিন্দু ঘাম, আর কোমরের ঠিক বাম পাশে একটা বড় লাল রঙের জুড়ুল। হাতের মধ্যে খুন্তি, আর এক হাতে হলুদ মাখা। পায়ে রূপোর মল। কপালের সিঁদুরটা ঘামে লেপটে গিয়েছে। চুলটা মাথার ওপরে শক্ত খোপা দিয়ে বাঁধা। রান্না করছিলাম, আমি একটু হাতটা ধুয়ে এসে ফোন করি। ছেলেটি অপ্রস্তুত হয়। প্রমীলা বলে, এইভাবে অপ্রস্তুত হওয়ার কিছু নেই। কি যেন তোমার নাম বললে? হ্যাঁ, সম্বল। বসো। হাতে নেয় ফোন প্রমীলা, বেসিন থেকে হাতটা ধুয়ে নিয়ে। একতলা একটা বাড়ি। ঘরে ঢুকতেই একেবারে সামনেই ডাইনিং স্পেসের মধ্যে রয়েছে একটা খাবার টেবিল, একটা ছোট্ট টিভি আর একটা ছোট রান্নাঘর। রান্নাঘরের সামনেই রয়েছে গ্রিল দিয়ে ঘেরা। একটা টেবিলের ওপরে গ্যাস ওভেন রাখা, পাশে একটা সবজির ঝুড়ি, আর তার পাশে বাসন কোসন রাখার ঝুড়ি। ছোট্ট একটা মিটকেস রয়েছে যেখানে বোধহয় রান্না করে সে রাখে। আর রান্নাঘরের ঠিক পেছন সাইডেই রয়েছে একটি মাত্র রুম। এই রুমেই বসবাস করে রঞ্জিত আর প্রমীলা। বিয়ে হয়েছে বছর 5 হলো। এখনো অবধি সন্তানাদি ওদের হয়নি। আর থাকে বয়স্ক শাশুড়ি মা। শ্বশুর মশাই গত বছর গত হয়েছেন। একই ঘরের মধ্যে 3টে প্রাণী থাকে, কাজেই বাচ্চাটা হবে কি করে? প্রমীলা দেখতে সুন্দরী, শিক্ষিতা একটি মেয়ে। প্রমীলার বাপের বাড়িতে বাবা চাকুরিজীবী। ছোট একটা বোন আছে, সে পড়াশোনা করছে। আর মা গৃহবধূ। বাবা রিটায়ার্ড করেননি, আর মাত্র 3 বছর চাকরি আছে ওনার। লোকটি খুব চিন্তিত ছোট মেয়ে অঞ্জনার বিয়ে নিয়ে। মেয়েটি বলেছে দৃঢ়ভাবে সে বিয়ে করবে না, পড়াশোনা চালিয়ে যাবে। অপরদিকে যার খোঁজ করতে সম্বল এসেছে সেই রঞ্জিত।
উচ্চতায় 5 ফুট 6 ইঞ্চির কাছাকাছি, রোগা চেহারা, গায়ের রং তামাটে, মাথার চুলে সামনের দিকে সামান্য টাক পড়েছে, গোপ আছে আর আছে ফ্রেঞ্চ কাট দাড়ি। হ্যাঁ, ভুঁড়ি নেই, তবে জিম করে না, ওই রোগাদের মধ্যে যেরকম টাইপের হয় না সেই রকম ধরনের। তবে শার্ট প্যান্ট আর বুট পরে সাজলে গুজলে মোটামুটি ভালোই লাগে। প্রমিলার আর রঞ্জিতের বিয়েটা ভালোবেসে হয়েছিল। রঞ্জিতের বাবা ওকে 2টো মেশিন বসিয়ে দিয়েছেন, আর প্রমিলার বাবা 2টো পাওয়ার লুমের মেশিন, যেখানে শাড়ি তৈরি হয়। মোট 4টে মেশিন। তাই 2টো মেশিন সামলাতে গিয়ে রঞ্জিতের অবস্থা খারাপ। ছেলেটা খুব রুগ্ন, কদিন আগে আলসার ধরা পড়েছে। ডাক্তার বলেছে একটু বিশ্রামের মধ্যেও থাকতে। অতিরিক্ত পরিশ্রম সে সহ্য করতে পারছে না। কথায় কথায় বুকে ব্যথা, পেটে ব্যথা তো হামেশা লেগেই রয়েছে। তাই স্ত্রীর পরামর্শে রঞ্জিত বলে রেখেছিল ওরই এক তাঁতি দাদাকে একটা লেবার খুঁজে দেওয়ার জন্যে। সেই পকাইদাই পাঠিয়েছে সম্বলকে। তুমি বসো, আমি একটা ফোন করে আসি, বলে প্রমিলা। ফোন নাম্বারটা ডায়াল করে সে। ততক্ষণে গোটা ঘরটাকে সম্বল ভালো করে দেখে নেয়। একটা খাট রয়েছে, খাটের একদম পাশেই রয়েছে ঠাকুরের সিংহাসন, যেখানে পৃথিবীর যাবতীয় দেবতার মূর্তি স্থাপিত। তার পাশে একটা বড় টিনের বাক্স। যেখানে সে বসে রয়েছে সেটা খাটের অপোজিট সাইডের একটা সোফা। দেয়ালে রয়েছে একটা বড় মান্দাত্তা আমলের ঘড়ি, আর উল্টো দিকে একটা ছোট্ট, মনে হয় এটা হোম থিয়েটার হবে। টিভি যখন বাইরে তাহলে হোম থিয়েটার ভেতরে, তার মানে টিভি এরা খাবার সময় দেখে আর গান শোনে ঘরে বসে। বড্ড উল্টো ব্যাপার। ঘরের রং দেখে মনে হচ্ছে বহু বছর আগে লাস্ট রং করা হয়েছে। সুতরাং এক্স্যাক্টলি হলুদ রঙের বদলে যে কি রং ছিল দেওয়ালে বোঝা মুশকিল। বাড়ির বাইরেটাও বেশ ফুটো ফাঁটা, মানে প্লাস্টারে চির ধরেছে। হ্যাঁ, তোমার লেবার এসেছে তো, বসে রয়েছে অনেকক্ষণ। কখন আসছো? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এগিয়ে দিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমার রান্না হয়ে গেছে। না না, মা তো তোমার দিদির সাথে কথা বলতে বলতে কার বাড়ি গিয়ে গেজাচ্ছে কে জানে। হ্যাঁ, না গো, আমি তোমার মাকে কিছু বলতে পারবো না। যা বলার তুমি বলো, আমি পরের বাড়ির মেয়ে, পরে আবার আমাকেই বদনাম শুনতে হবে। হ্যাঁ, তুমি কিছু বলো না ঠিকই, তবুও ঠিক আছে, এখন ফালতু কথা বাড়িয়ে লাভ নেই, তুমি এসো। আচ্ছা আচ্ছা, আমি দিয়ে আসছি, ঠিক আছে, তুমি একটু বসো। হ্যাঁ। কল চিপে ঠান্ডা জল নিয়ে আসে প্রমিলা। উঠোনটা পেরিয়ে সামনে একটা টিউবওয়েল, আর টিউবওয়েলের অপোজিটেই রয়েছে পায়খানা আর বাথরুম। হ্যাঁ, ওরা কলের জলই খায়, কেনা জল নয়। আর ওদের ঘরে ওই পাইপলাইনের ব্যবস্থাও নেই। দেখে মোটামুটি মনে হচ্ছে গরিব পরিবার। গাছের থেকে লেবু পেড়ে নিয়ে আসে। বাড়ির পেছন দিকে বেশ কয়েকটা ছোট ছোট গাছ রয়েছে। পেঁপে গাছ, লেবু গাছ, নারকেল গাছ, কাঁঠাল গাছ আর আম গাছ। অল্প একটু জায়গায় অনেকগুলো গাছের সারির জন্যে বেডরুমটা বেশ ঠান্ডা এই প্রচন্ড গরমেও, যদিও মাথার উপরে দুটো ফ্যান চলছে। চামচের মধ্যে খুটখুট খুটখুট করার শব্দ শুনতে পায় সম্বল। বুঝতে পারে বোধহয় রান্নাঘরে বসে শরবত তৈরি করছে। যেমন ভাবনা তেমন কাজ। কাঁচের গ্লাসের ঠান্ডা পানীয়টা সম্বলের হাতের কাছে তুলে দেবা মাত্রই সে ঝকঝক করে সেটা পান করতে শুরু করে। ঠোঁটটা মুছে বলে, অসংখ্য ধন্যবাদ আপনাকে বৌদি, প্রচন্ড তেষ্টা পেয়েছিল। সেটা আমি দেখেই বুঝেছি, এই ঠাঁটা পোড়া রোদে আরো 1 গ্লাস করে নিয়ে যাচ্ছি। চলো। বলছি, কারখানাটাকে অনেক দূরে? না না, তোমার সঙ্গে সাইকেল আছে? সম্বল হাসে, বলে, হ্যাঁ, ওইটাই তো আমার অবলম্বন। তা তোমার বাড়িতে কে কে আছে? দাঁড়াও, রাস্তায় যেতে যেতে কথা বলি। গ্যাস অফ করে দিয়ে খাবারগুলো মিটকেসের মধ্যে সুন্দর করে সাজিয়ে রেখে প্রমিলা বলে, এসে একবারে স্নান করব, যা গরম, স্নান করে আবার পুজোও দিতে হবে। আচ্ছা, আমি তোমার সঙ্গে বড্ড বেশি কথা বলে ফেলছি না? আরে না না, ঠিক আছে, আমাকে সবাই বলে আমি নাকি খুব বাঁচাল। হাসে সম্বল। সম্বলের বয়স হবে বছর 25 মতো। গায়ের রং বেশ ময়লা,
পরনের জামা কাপড়টাও বেশ অপরিষ্কার। এই ঘামের মধ্যে শরীর থেকে একটা বাজে পুরুষালী ঘামের গন্ধও আসছে। প্রচণ্ড গরমে সাইকেল চালিয়ে হবিবপুর থেকে সে আইসতলা এসেছে। ঠাঁটা পোড়া রোদ 34-এর ওপরে, আর ধুলো বালি খেয়ে গায়ের রং যদি ফর্সাও হয়ে থাকে, কার বাপের সাধ্যি আছে সেই রং ধরে রাখবে? যা গরম! সাইকেলে উঠে বসতে যাবে এমন সময় প্রমীলা দেখে, আরে সাইকেলের পিছনের সিট নেই, তাহলে আমি হেঁটেই যাই। বাবা, কেন সামনে? না না, দরকার নেই, কে কি ভাববে। আমরা হাঁটতে হাঁটতে যাব, প্রমীলা বলে। সম্বল থতমত খায়, বলে আপনি বসুন না, আমি সেভাবেই চালাবো। না না, দরকার নেই, এই রোদের মধ্যে, তাছাড়াও লোকে দেখলে অনেক কিছু বলবে। তুমি চলো না, হেঁটে হেঁটেই বরং। কিন্তু এত এত গরমে হেঁটে হেঁটে আমি এমনি কত দূর সাইকেল চালিয়ে এসেছি, আমার ভালো লাগছে না শরীরটা, তাই। ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই, তুমি যদি সেই রকম ভাবে চালাতে পারো। সম্বলের গা কাঁপছে। প্রমীলা ওর সাইকেলের সামনের সিটে এসে বসেছে। সম্বল পেছন থেকে বসে চালাচ্ছে। দুর্ভাগ্যবশত ওর সাইকেলটা ছিল ওই যে উটকো মারা সাইকেলগুলো হয় না, যেগুলো সামনের দিকে উটের মতো ঝুঁকে চালাতে হয়, ওই সেই সাইকেল। সাইকেলে বসার সাথে সাথেই প্রমীলার ঘামে ভেজা শরীরটা সম্বলের ভিজে শার্টের মধ্যে লাগে। একটা অপূর্ব ঘ্রাণের সৃষ্টি হয়, আর সেই ঘ্রাণটা ভালো লাগে সম্বলের। প্রমীলা যেতে যেতে বলে, কে আছে বাড়িতে? কেউ নেই, 2 ভাই আমরা, 2 বোন আছে আইবুড়ো। বাবা মা 2 জনেই মারা গেছে। বোন 2 পড়াশোনা করছে, আমরা খেটে খাই। বিয়ে করনি? আমার মতো ছেলেকে কে মেয়ে দেবে বৌদি? বাড়িতে গিয়ে রান্না করব, তারপর খাবো। কেন? দাদা থাকে দুবাইতে, 5 বছর হয়ে গেছে, আসতে পারে না। প্রত্যেক মাসে টাকা পাঠিয়ে দেয়। দাদার সেই টাকা সব তো খরচ করতে পারি না। বড় বোনটা ডাক্তার হবে খুব শখ, আর ছোট বোনটা এইচএস দিচ্ছে। দুটোকে নিয়ে আমার বিরাট স্বপ্ন। ডাক্তার পড়বে মানে তো অনেক টাকার ধাক্কা। হ্যাঁ, দাদা সেই জন্যই তো পড়ে রয়েছে। দাদার বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, তাও। ও, খুব খারাপ লাগলো শুনে। তা তুমি এক কাজ করো না, আমার বাড়িতে তো সেরকম লোক বলে কেউ নেই, তুমিই না হলে দুবেলা আমার বাড়িতে খেও। না বৌদি, মাগনায় খাওয়া আমার সহ্য হবে না। কথা বলতে বলতেই ওরা চলে আসে রঞ্জিতের কারখানার কাছে। রঞ্জিত কারখানায় বসে মেশিন ঠিক করছিল। দূর থেকে বউকে দেখে হাসি মুখে সে সামনে এগিয়ে আসে। আরে, একেবারে সাইকেলে চলে এলে? হ্যাঁ, যা রোদ, তোমার জন্য একটু শরবত বানিয়ে নিয়ে এসেছি। আর শোনো, দুপুরে তো আজকে আর তুমি খেতে যাচ্ছ না, তাহলে কি করব? একটু পরে এসে খাবারগুলো দিয়ে যাব? না না না, খাবার দিতে হবে না। তাছাড়া ও তো আজকে কাজ করবে না, মেশিন দেখেই চলে যাবে, তাই না? হ্যাঁ। নামটা কি? সম্বল। বাহ, ভালো নাম তো। এমন অদ্ভুত নাম কে রেখেছে? বোধহয় বাবা মাই। বোধহয় কেন? যখন জ্ঞান হয়েছে তখন বাবা মা পৃথিবীতে নেই। বড় ভাই আমাদের 3 ভাই বোনকে মানুষ করেছে। এখন বড় ভাই দুবাইতে থাকে, আর আমি এখানে থেকে 2 বোনের স্বপ্ন পূরণের চেষ্টা করছি। বাহ, ভালো তো। 2 বোনই বয়সের খুব একটা ডিস্টেন্সের নয় তো, তাই। মানে আমার থেকে আমার বড় বোনটা, ছোট বোনটা বেশ ছোট, আবার দাদা 12 বছরের বড়। ঠিক আছে, সব রকম শুনবো খনি। তা ভাই, মেশিনটা দেখে নাও ঠিক আছে কিনা। সম্বল কারখানায় ঢোকে, মেশিনপত্র ভালো করে চেক করে, বলে, হ্যাঁ হ্যাঁ হবে দাদা, হবে। সম্বলের ফোনটা বাজছে। রঞ্জিত বলে, ফোন এসেছে, ধরো। আগের মালিক ফোন করেছে। ধরো, কথা বলো। না, কথা বললেই আমাকে ওর বাড়িতে কাজ করতে বলবে। ও, তাহলে তুমি আমার মেশিনে কাজ করবে না? না না দাদা, আপনার মেশিনে কাজ করব বলেই তো আমি ওর ফোনটাই ধরবো না। ওখানকার ছেলেরা খুব খারাপ, মস্তান টাইপের হয়। হ্যাঁ, আমার খুব ভয় করে। বোন 2 ইয়ং, তাই বলে তুমি শত্রুতা বাড়াবে? কি বলছে একটু শুনে নাও, বলে প্রমীলা। সঙ্গে সঙ্গে ফোনটা রিসিভ করে সম্বল। হ্যাঁ হ্যাঁ, না আমি যাব না। না,
না দাদা, আপনি যা টাকা দিচ্ছেন তাতে আমার পোষাচ্ছে না। হ্যাঁ, আমাকে 45 টাকা করে দিতে হবে পার শাড়ি প্রতি। হ্যাঁ ঠিক আছে, রাখুন তাহলে। লেগে পড়ো আগামীকাল থেকে। হ্যাঁ দাদা, আজ তাহলে। আসবে কেন? জানো বাড়িতে গিয়ে নাকি রান্না করে খায়। কতটা খারাপ লাগে বলো তো? ভর দুপুরে এসেছে, আর দুপুরবেলায় কেউ আসা মানে তো নারায়ণ সেবা করা। বাবাও তো তাই বলতেন। বাবাকে নিয়ে রঞ্জিত বিরাট দুর্বল। বছর 65 বয়সেই বাবা গত হয়েছেন। জীবনের শখ আহ্লাদ বলতে কিছুই পূর্ণ করতে পারেননি। ইলেকট্রিকের কাজ করতেন, আর সেই দিয়েই টুকটাক করে জমিয়ে মেয়েটাকে বিয়ে দিয়েছেন। ছেলের জন্যে এই পাওয়ার লুমটা তৈরি করে দিয়েছেন। আর এখন উনি নিজে শেষ বয়সে কিছুই ভোগ করে যেতে পারলেন না। না না, তোমার বৌদি ঠিক বলছে, দুটো খেয়ে তারপরে যেও। সম্বলের কেমন যেন লাগে। সে বলে, তাহলে ফোন করে একটু বাড়িতে বলে দিই, যদি বড় বোনটা এসে রান্না চাপায়, চাল নষ্ট হবে। হ্যাঁ হ্যাঁ, বলে দাও। দুপুরবেলা স্নান পর্ব সেরে সম্বল খেতে বসেছে। প্রমীলা ইতিমধ্যে স্নান করে কাপড় বদলিয়ে পুজো দিয়ে ভাত বাড়তে এসেছে। মাথার মধ্যে একটা গামছা বাঁধা, গায়ে রয়েছে একটা হালকা হলুদ রঙের ব্লাউজ, ভেতরে ব্রা পরা নেই। এখন সারা শরীরে যে জলবিন্দু লেগে রয়েছে সেটা ঘামের নয়, জলের। হয়তো সামান্য ঘাম মিশে ওই জলটাও লবণাক্ত স্বাদ ধারণ করেছে। আর রয়েছে একটা নীল রঙের ছোট্ট ছোট্ট সাদা ফুলের শাড়ি, শাখা পলা সিঁদুরের টিপ, পায়ের মল আর পাতলা কোমরে সামনে দাঁড়িয়ে থাকা এই নারীটি বেশ সুন্দরী। মনে মনে ভাবে সম্বল। ঘরে আসার পরই ওকে কল চিপে দিয়েছে রঞ্জিত নিজে। সাবান শ্যাম্পু দিয়েছে স্নান করার জন্যে। রঞ্জিতের পুরনো একটা স্যান্টো গেঞ্জি আর প্যান্ট দিয়েছে পরতে। ছেলেটা মনে মনে ভাবে, এক চান্সে এরা কত আপন করে নিল ওকে। ওর সম্পর্কে খুব একটা খোঁজ খবর নেওয়ার প্রয়োজন বোধ করলো না। অবশ্য পকাইদাতকে বোধহয় খুব ভরসা করে এরা। পকাইদা তো ওকে চেনে, ওর বাড়িও চেনে, ওর বন্ধুটাকেও চেনে, আর ওর দাদার সাথে রীতিমতো ফোনে গল্প করে। সুতরাং এইখানে কোনো অসভ্যতামি সম্বল করতে পারবে না। খাবার টেবিলে বসে রঞ্জিত জিজ্ঞেস করে, মা কোথায়? জানি না, দেখো জ্ঞাতি গোষ্ঠীর কারো বাড়িতে হয়তো বসে বসে তার পিন্ডি চটকাচ্ছে। আহ, কি বলছো? কি আর বলবো, আজকে 5টা বছর হলো বিয়ে হয়েছে, তোমার মা হাড় জ্বালিয়ে খাচ্ছে আমাকে। প্রত্যেক কথায় হিট মারে। এত করি তোমাদের সংসারের জন্য, অথচ একটা চাকরিওয়ালার মেয়ে হয়ে আমি কত টর্চার সহ্য করব বলো তো? সম্বল ভেবা চাকা খেয়ে যায়। এ কি, তুমি বসে আছো কেন? তুমি খাও। হে আমার নিত্য নৈমিত্তিক ঘটনা, কোনো ব্যাপার না। বউ শাশুড়িকে সহ্য করতে পারে না, শাশুড়ি বউকে। বাজে কথা বলো না, আমি যথেষ্ট সামাল দেওয়ার চেষ্টা করি। তোমার মায়ের মুখ্য দোষ। হ্যাঁ, আমার মায়েরই মুখ্য দোষ। ঘাট হয়েছে, এবার চুপ করো, চুপ করো। বাইরের লোকের সামনে সবসময় সব কথা কেন বলো? আমি তো জানি আমার মা তোমায় সহ্য করতে পারে না, আর সেই কারণে তুমিও সহ্য করতে পারো না। খাবার বেড়ে দিয়েছে সুন্দর করে প্রমীলা। ভাত, তাতে কাঁচা লঙ্কা, পাতিলেবু, উচ্ছে ভাজা, মুগের ডাল, চাকচাক করে বেগুন ভাজা, পুঁই শাকের ঘ্যাঁট, আর টাটকা মাছের ঝোলের সুঘ্রাণে পেটের ভেতরটা গুড়গুড় করে ওঠে সম্বলের। শেষ পাতে চাটনি আছে, কাঁচা আমের, আমার গাছের আম, দুটোই হয়েছিল, আজকেই করেছি। বাহ, ভালো করেছো, ভালো করেছো। তৃপ্তি ভরে খাচ্ছে রঞ্জিত। আচমকা ইশারা করে প্রমীলা রঞ্জিতের দিকে। ইশারাটা এমন যেন ছেলেটা কিভাবে খাচ্ছে দেখো। তাকায় সম্বলের দিকে রঞ্জিত। হাবড়ে জোবড়ে গিলছে সে। কোনটা দিয়ে আগে শুরু করবে, কোনটা দিয়ে শেষ করবে বোঝা মুশকিল। দেখে বোঝাই যাচ্ছে অত্যন্ত গরিব ঘরের ছেলে। সিদ্ধ ভাত ছাড়া হয়তো কিছুই জোটে না। আর অন্যদিকে রঞ্জিত, তার বাড়িতে ফেলে ছুঁড়ে খাওয়া হয়। আজ ভাত নষ্ট তো কাল ডাল নষ্ট, কাল ডাল নষ্ট তো পরশু মাছের ঝোলটা নষ্ট হচ্ছে। মা আর বউয়ের মধ্যে অশান্তি লেগে রয়েছে তো। বউটা ঘামে ভিজে এত গরমে রান্না করলেও মা সেই রান্নার খুঁত ধরে আর খায় না। অনেক বোঝানোর চেষ্টা করেছে রঞ্জিত, তবুও মা কিছুতেই বোঝে না। ঠিক 4টের সময় ঘুম থেকে ওঠে।
উঠে ফুল তুলতে যায় লোকের বাড়ি থেকে চুরি করে। মাঝে মাঝে তো রাগের চোটে প্রমীলা বলে, 12 ঠাকুরকে ভজো, সবাই মিলে একসঙ্গে তোমাকে যদি হাত ধরে টান মারে না, হাত পা সব ছিঁড়ে খুঁড়ে একাকার হয়ে যাবে, কারো কাছে সঠিকভাবে যেতে পারবা না। হ্যাঁ, মুখ সামলে কথা বলে বৌমা। তুমি রতনদের বাড়ি দেখেছো? ম্যাক সিংহাসনে কত ঠাকুর, জগন্নাথ আছে, মা দুর্গা আছে, লোকনাথ বাবা আছে, শিব ঠাকুর আছে। হলো মা, হলো। 14 ঠাকুরকে ভজলে কাউকেই পাওয়া যায় না, যে কোনো একজনকে ভজতে হয়। একবার যদি এই প্রসঙ্গ নিয়ে অশান্তি শুরু হয়, তাহলে গোটা পাড়া মাথায় উঠে যায়। এই গোটা পাড়াতে ওদের জ্ঞাতি গোষ্ঠী ভর্তি, তাই ঝগড়া শোনার জন্য অথবা ঝগড়া বাঁধানোর লোকের অভাব নেই, কিন্তু মিলমিশ করানোর জন্য কেউ এগিয়ে আসে না। হয়তো কোথাও গিয়ে পড়ে রয়েছে ওর মা, নিশ্চয়ই কারো কাছে বৌমার নামে ইচ্ছা মতো পিএনপিসি করছে, অথবা মেয়ে জামাইয়ের প্রশংসা। গর্ভে যেন একটা মেয়েকে উনি ধারণ করেছেন, আর ওই জামাই, বাপরে বাপ, ভ্যাবলাকান্ত ভুড়িওয়ালা একটা হাবদা মার্কা জামাই, তার জন্যে রসের কথার শেষ হয় না শাশুড়ির। অথচ সুন্দরী বৌমা, চাকরিওয়ালা বাড়ির মেয়ে, তার প্রতি বড্ড বেশি অবহেলা। বিয়ের সময় নিজের যাবতীয় গয়না মেয়েকে উজাড় করে দান করে দিয়েছেন, এমনকি নিজের বিয়েতে পাওয়া কাঁসারের বাসনপত্রগুলো পর্যন্ত। বৌমার কপালে জুটেছে হরি মটর, কিচ্ছু না। তবুও বৌমার উপরে হুম্বিচম্বি মারার বেলায় 16 আনা কিছুতেই সহ্য করতে পারে না প্রমীলা। হ্যাঁ, গয়নাগাটি তুচ্ছ ব্যাপার, মুখের ভালোবাসাটা সারা জীবন থাকবে, সেইটুকুও পায় না শাশুড়ির কাছে। রঞ্জিত, কই গেলি বাপ? আয়, আমার যে কোমরটা বেঁকে গেল রে। ওই ওই হলো, প্রত্যেক দিন দুপুরে খেতে বসে একই কীর্তন, ওরা ভাল লাগে না আমার। রঞ্জিত উঠে পড়ে, সম্বল তাকিয়ে। ভাত দেবো আর একটু? সম্বল ঘাড় নাড়ে। আরে তুমি খাও, যখন কারখানায় কাজেই লাগছো তখন তুমি আমার বাড়ির লোকের মতোই। কতদিন তোমার কাছে কথাগুলো লুকিয়ে রাখবো বলো তো? খাও, হে আমাদের রোজগারের ব্যাপার। প্রত্যেক দিন দুপুরবেলা কারো বাড়িতে গ্যাঁজিয়ে আসবে, আর এসে ছেলেকে তুলতে হবে। ওই রাস্তার মোড়ের মাথায় এসে বসে পড়বে, ছেলে কোলে করে নিয়ে আসবে। বোঝো না ছেলে কতটা ভালোবাসে, তার পরীক্ষা করায়? ঢেমনি মাগি একটা। খাও তো, তুমি খাও। চাটনি দিয়ে ভাত মেখে খাচ্ছে সম্বল, আর অন্যদিকে রঞ্জিত এঁটো হাতেই চলে গেছে ওর মাকে আনতে। আজকে আর হাত ধোয়নি, হাত ধরে হিড়হিড় করে টানতে টানতে নিয়ে আসছে। বলছে, রোজ রোজ খাওয়ার সময় তুমি এরকম বেললাপানা মারবা না তো মা, বিরক্ত লাগে আমার। সারাদিন খাটি, দুপুরবেলায় কোথায় একটু আরাম করে খাবো, তোমার জ্বালায় পারি না। আর তুমি এই গরমের মধ্যে কার বাড়ি গিয়ে সময় কাটাচ্ছিলে? একটু তো ঘরে থাকতে পারো, প্রমীলার হাতাহাতি সাহায্য করতে পারো। কোন ভোরে বউটা আমার ঘুম থেকে ওঠে, উঠোন বাড়ি ঝাড় দেওয়া, ঘর মোছা, ঠাকুর পরিষ্কার করা, রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা, সব তো একা হাতে করে। আরে তুমি তো কিছু অন্তত করতে পারো। হ্যাঁ, মাজা নিয়ে উঠতে চলতে পারো না, সবজিটা একটু কাটতে তো পারো, তাতে তো একটু হেল্প হয়। একটু মশলাটা না হয় বেটে দিলে, তাও তো আগের মাসে মিক্সার কিনে দিয়েছি। প্রমীলা পারে না তাই? তোর বউ তো পারে না, মমের শরীর না, মমের শরীর মাগি। খবরদার মা, গালাগাল তুমি দেবে না। দেবো না তো কি করবো, পুজো করবো? শোন, দেখ, ওইখানে গিয়ে দেখ। কাকে দেখবো? কাকে দেখবো? কাকে নিয়ে আবার তোমার বৌমার দুর্নাম করে এলে শুনি? সুবীরের বউটাকে দেখ, কত ভালো মেয়ে, মুখ বুঝে সবকিছু করে। শাশুড়ির একাদশীর সময় কত আয়োজন করে, ফল মূল সাবু কত কিছু এগিয়ে টেগিয়ে দেয়। আর তোর বউ, হ্যাঁ আমি বিধবা জানে, তাও আমাকে একাদশী করতে দেয় না। হ্যাঁ, বলে কি না খেতে হবে, হ্যাঁ রুটি করে দেয় না, লুচি করে দেয় না। মা, তোমার না গ্যাসের প্রবলেম, তোমার না অপারেশন হয়েছিল, এখন যদি তুমি ওইসব খেয়ে কেনে পড়ে থাকো তখন সামাল দেবে কে? ও একা পারবে সামলাতে? এক কথায় দু কথায় ঝগড়া তুমুল ওঠে। সম্বলের কোনো হুঁশ নেই, সে রীতিমতো খাচ্ছে। আঙ্গুল চেটে পাত পরিষ্কার করে খেয়ে একটা তৃপ্তির ঢেকুর তুলল। আর কিছু দেব? না না বৌদি, যা খেয়েছি জীবনেও ভুলবো না। তাহলে এবার একটু জিরিয়ে নাও। সম্বল মনে মনে ভাবে, জিরোবেটা কোথায়? ঘর তো এক চাই, হেরা 3টে মানুষে এক বিছানায় ঘুমায়। এত সুন্দর একটা বউ, কত ভালো রঞ্জিত দা, তার মাটা এমন ঠাটা হারামি। তার মানে এই মায়ের জন্যই দুটো মানুষের সম্পর্কে বোধহয় চির ধরছে। থাক বাবা, আমাকে খেতে দিয়েছে,
আমি এই ভাতের ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। আমার কর্ম দিয়ে এদেরকে অবশ্যই খুশি করার চেষ্টা করব, মনে মনে ভাবে সম্বল। না না বৌদি, এই গাছতলায় গিয়ে একটু বিশ্রাম নিয়ে বাড়ি যাব। ছোট বোনটা আবার আসবে তো, উচ্চ মাধ্যমিক দিয়েছে, কলেজে ভর্তির জন্য ফর্ম ফিল আপ করছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আর আটকাচ্ছি না, একটু বসে বেরো, আর অবশ্যই আগামীকাল ভোরবেলায় আসবো বৌদি, একদম ভোরবেলা, বলে সম্বল বেরিয়ে যায়। অন্যদিকে রঞ্জিত ওর মাকে বুঝিয়ে সুঝিয়ে এসে খেতে বসে। আর কি খাবো বলো তো, ভাত জুড়িয়ে জল হয়ে গেছে, ওটা আর খেতে হবে না, ওই ভাত কটা আমি খেয়ে নিচ্ছি, তোমাকে হাঁড়ি থেকে গরম ভাত দিচ্ছি। শোনো, কি হলো, একটু বেগুনি করো। এই গরমের মধ্যে আবার বেগুনি? হ্যাঁ, উনি মুগ ডাল দিয়ে বেগুনি খাবেন, বেগুন তো ভেজেছি। না, উনি বেগুনি খাবেন, না হলে উনি খাবেন না, বালটা মরেও না, হাড় জ্বালিয়ে মারছে। অতিষ্ঠ হয়ে বলে রঞ্জিত। প্রমীলা বলে, এইটা কি তুমি আমার ওপর তেজ করে বললে, নাকি সত্যি সত্যি? সত্যি, এই তোমাকে নিয়ে আর মাকে নিয়ে আমি এমন ফাঁসা ফেসেছি, সালা আমাকে মাঝখান থেকে দুদিকে চিড়ে নাও তো, আমার জীবনটা বাঁচে। আরে ভাতটা, আর ভাত নিকুচি করেছে। উঠে পড়ে রঞ্জিত। প্রত্যেক দিন একই অশান্তি, ডেলি। গরমে ঘামে ভিজে আবার বেগুনি তৈরি করে প্রমীলা। ভাত বেড়ে শাশুড়িকে ঘরে দিয়ে আসতে হয়। উনি মাছ মাংস সবই খান, তবুও ঘরে বসে খাবেন, মানে ঢ্যামনামি যাকে বলে, কিছু কিছু লোক হয় না, সেই রকম। খাবার দাবার খাওয়ার পর রঞ্জিত গিয়ে বিছানায় শুয়ে পড়েছে। সারাদিন পরিশ্রম করা ক্লান্ত শরীরটা একটু রেস্ট চায়। প্রমীলাও একটু ঘুমোতে চায়, কিন্তু তার সেই উপায় কোথায়? শাশুড়ি মা এখন বসে বসে নাম জপছেন, প্রমীলা চুপ করে বসে রয়েছে বিছানায়। আজকে কতগুলো দিন হয়ে গেল এইভাবেই ওদের দিন আর রাত কাটে। বিয়ের পর পর প্রথম প্রথম কয়েকদিন শাশুড়ি বারান্দায় ঘুমোতো। ঘর নেই তা নয়, এইখান থেকে 10 হাত এগোলেই একটা ঘর আছে, যেই ঘরটায় আগে শ্বশুর মশাই থাকতেন। শাশুড়ি তখন শ্বশুর মশাইয়ের সঙ্গে ওখানেই থাকতেন, তাই 4 বছর বিয়ের পরে কোনো অসুবিধে হয়নি। শ্বশুর মশাই যেই মারা গেলেন, সঙ্গে সঙ্গে ওই ঘরটায় চিরদিনের জন্য তালা বন্ধ করা হলো। ওইখান থেকে ডাকলেই শোনা যায়। বাড়িটা পাঁচিল দিয়ে ঘেরাও নয়, আশেপাশে আত্মীয় স্বজন কুটুম ভর্তি রয়েছে, সুতরাং এখনো চাইলে উনি একা গিয়ে ঘুমোতে পারেন। শক্ত সমর্থ মানুষ, কিন্তু ঘুমোবেন না, ওনার নাকি ভূতের ভয় লাগে। মনে মনে প্রমীলা ভাবে, ঢেমনি কোথাকার, একা একা শুতে পারে না, বাল বোঝে না ছেলে বউটার যে একটু একা একা সংসার করতে হয়, নিজেরা যেন সংসার করেনি। এইভাবে না থাকলে আমার বাচ্চাই বা হবে কোত্থেকে, আর মাই বা হবে কবে? সারাদিন ছেলের পোঙার গড়ায় পড়ে থাকবে আর ছেলের সঙ্গে শোবে। অতিষ্ঠ হয়ে গেলাম। কথাটা একদিন বলেও ছিল ওর স্বামীকে। রঞ্জিত বলেছে, কি করব বলো, একটা বাচ্চা হলে তো তাকে সঙ্গে নিয়ে ঘুমোতে হতো। বাবারে, বাচ্চা আর এই বুড়ো ঢেমনি দুটোর মধ্যে অনেক পার্থক্য। কি করে যে বোঝাই একে? মায়ের প্রতি ভালোবাসা ভালো, তাই বলে এইরকম অসহ্য। কেন, ওই বাড়িতে থাকলে বুঝি ওনাকে ভূতে খেয়ে নেবে? ভূতের কি মা বাপ হুঁশ নেই, নাকি আমার শ্বশুর মশাইয়ের জ্ঞান নেই যে এটা ওনার বউ? তারপর থেকে আর কিছু বলার চেষ্টা করেনি প্রমীলা, হজম করে নিয়েছে। কোন মনে মনে ভাবে, দৌড়, আমার আর কিসের খিদে, যেদিন নিজের কামড় উঠবে সেদিন পোঙায় এমন একটা লাথি মারবো না, সব সেটা ভেঙে প্যাঁটা গেলে দেবো একেবারে। বিকেলবেলায় ঘুম থেকে উঠে রঞ্জিত চা চায়। প্রমীলা চা করে দেয়। ততক্ষণে শাশুড়ি ঘুমিয়ে পড়েছেন। কখন ঘুমোলো জানি না। তুমি কি করছিলে? কি আর করব, বসে বসে দিগন্ত ভাবছিলাম কোন ঘরে বিয়ে হওয়ার কথা ছিল, কোন ঘরে হলো। সম্বন্ধগুলো যখন দেখছিল, তখন যদি তোমার মোহে আটকে না থেকে বিয়েটা করে ফেলতাম, তাহলে বোধহয় কপালে এরকম দুর্দিন দেখতে হতো না। আজকে আমার সংসারটা হতো, হয়তো মাও হতাম, ভালোও থাকতাম। হ্যাঁ, আমি তোমার জীবনের কাল, তাই না? আমি তো তোমায় কাল বলিনি গো, আমার কপালটাই কাল। কোথাও গিয়ে আমি শান্তি পাই না। রঞ্জিত সন্ধেবেলায় কাজে বেরিয়ে যায়। প্রমীলার আবার শুরু হবে নিত্য দিনের জীবন। সন্ধেবেলায় সন্ধে বাতি দিয়ে, ধূপধুনো জ্বালিয়ে, তুলসীতলায় প্রদীপ দেখিয়ে, গায়ের কাপড়টা জড়িয়ে যখন প্রমীলা ঘরে আসছিল, তখন দেখতে পেল শাশুড়ি মা শটাং বিছানায় বসে আবার জপতে শুরু করেছেন। শালা একটু যে সাহায্য করবে তাও না,
অসভ্য মেয়ে ছেলে, এবার সারা সন্ধে একে সহ্য করো। ঘরে এসেছে প্রমীলা এমন সময় শাশুড়ি কাশছেন। তার মানে ওনার এখন আদা দিয়ে চা খাওয়ার ইচ্ছে হয়েছে। বাল, নিজেই তো করে খেতে পারে। মনে মনে গালাগাল আর চোখের সামনে ইষ্ট দেবতার ভজন। একজন তো নয়, 1000 জন ঠাকুর। প্রত্যেক দিন কতগুলো যে নকুলদানা খেতে হয় প্রমীলাকে, আর তার সাথে জল। হ্যাঁ, কি করব? বুড়ো মানুষটা কাশছে, বলি বড় লোক বাপের বিটিকে বুঝি বাপ এইটুকু শিক্ষা দেয়নি দেখো চা করতে হয়। আচ্ছা মা, তুমি তো এমন ছিলে না, যখন বাবা বেঁচে ছিল তুমি তো এমন করতে না। আমি যা করতাম তাতেই তোমরা সাঁই সাঁই মিলাতে। সত্যি ভগবান ভুল লোককে নিয়ে নিয়েছে, আগে তোমাকে নেওয়া উচিত ছিল, তারপর বাবাকে। এত বড় কথা? হ্যাঁ, আজ আসুক আমার ছেলে। হ্যাঁ, এলে তো আমার পিন্ডি চটকানোই তোমার কাজ। বাল, কি জন্য যে কোন কুক্ষণে আমাকে ভগবান মুখ থেকে বলিয়েছিল যে আমি তোমার ছেলেকে ভালোবাসি। গট গট করতে করতে প্রমীলা চলে যায় রান্নাঘরে। বাসনপত্র ঠাস ঠাস করে ফেলে, এটাই তার রাগ দেখানোর লক্ষণ। চা করে এনে ছুঁড়ে ফেলার মতো করেই খাটে রাখে, যার ফলে একটুখানি চা কাপ থেকে ছিটকে চাদরে এসে পড়ে। চা খেয়ে উনি বসেন ওনার ছোট্ট মোবাইল ফোনটা নিয়ে। গত মাসে এই ফোনটা কিনে দিয়েছে রঞ্জিত। মেয়ের সাথে কথা বলতে পারে না। ফোন করতে যাবেন তার আগে মেয়ে ফোন করেছে। হ্যাঁ বল। আর কি রে মা, তোর মাকে যে কোন পাকে রেখে গেছিস তুই? কত করে বললাম তোর মাটাকে নিয়ে যা, আমি যে আর এই বউয়ের অত্যাচার সহ্য করতে পারি না। কারণ কি মগি, যদি পারতাম না গলা টিপে মেরে ফেলতাম, জেল কাটতাম, তাও বলো। বৌদি, কে কে আবার? হোমা, সম্বল তুমি? হ্যাঁ বৌদি। কি হয়েছে? সকালবেলা দুপুরবেলা জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম। ও হো, হ্যাঁ হ্যাঁ, শুকিয়ে গেছে। বাড়িতে আর জামা কাপড় নেই না, মানে দাদারগুলো ফেরত দিতে এসেছি, ওগুলো নিতে, না হলে কি পরে আসবো। খুব খারাপ লাগে প্রমীলার। জামা কাপড়গুলো ফিরিয়ে দিয়ে সম্বলকে বলে, একটু চা খেয়ে যাও। না না, বোন দুটো বাড়িতে একা রয়েছে, পাড়া খুব খারাপ তো, আমাকে যেতে হবে। সম্বল চলে যাচ্ছে তার সাইকেলটা নিয়ে। নিষ্পলক দৃষ্টিতে প্রমীলা তাকিয়ে রয়েছে সম্বলের দিকে। হালকা পাতলা রোগা শরীরের ছেলেটা, চোখে অসম্ভব চাহনি। সেই চাহনির মধ্যে নষ্টামি কিন্তু প্রমীলা দেখতে পায়নি। রোগা পাতলা চেহারাটার মধ্যে রঞ্জিতের বিয়ের সেই 5 বছর আগের একটা ছাপ রয়েছে। ওকে যেমন লাগতো একেও তেমন লাগছে। রঞ্জিতের মাথার চুল কিছুটা কমে গিয়েছে, তবে এর এখনো ঝাঁকড়া। হ্যাঁ, গোপ আছে, গায়ের রংটা ময়লাটে বোধহয় হয়ে গিয়েছে, আর চোখের মধ্যে কেমন একটা কাজল পড়ার মতো দৃষ্টিটা। ভালোই ছেলেটা, অথচ কতটা গরিব সে। এই বয়সে বড়লোক বাপের বেটারা ফষ্টি নষ্টি করে বেড়ায়, হোটেলে গিয়ে বারে গিয়ে মেয়ে মানুষের সঙ্গে থেকে জীবনটা উপভোগ করে। আর একে দেখো, পেটের ভাতের দায়ে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে, উদ্দেশ্য একটাই, বোনকে খুশি রাখা। সত্যি ভগবান পৃথিবীতে যে কত রকম মানুষের সৃষ্টি করেছেন, অবশ্য ভগবান নিজেও যে কত রকম ভাবে সৃষ্টি হয়েছেন। যাই, রাতের রান্না চাপাই। হাড় জ্বালানি মেয়ে মানুষটা তো আবার রুটি খায়, এখন মেয়ে আবার পিনাবে, বিরক্তি লাগে। রাতের রান্না প্রস্তুত করতে করতে আচমকাই সম্বলের কথা আবার মনে পড়ে প্রমীলার। কালকে ছেলেটা কাজে আসবে, ওকে কি খেতে দেবে? মাসের শেষের দিক, হাত টান, তবুও কালকে কি একটু দেশি মুরগি আনতে বলবে? যদিও রঞ্জিত ওকে ভীষণ ভালোবাসে, যখন যেটা খেতে চায় নিজের রক্ত বিক্রি করে হলেও আনার চেষ্টা করে। আর এই অতিরিক্ত ভালোবাসাটাই প্রমীলার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে, যার জন্যে রঞ্জিতকে ছেড়ে সে যেতেও পারে না। একটা মায়ার বন্ধন আটকে রেখেছে প্রমীলাকে। রাত্রেবেলা শোয়ার সময়, খাওয়া দাওয়ার পরে একই কীর্তন, আমি নিচে ঘুমোই, তোরা ওপরে ঘুমো, আমার জন্য একেই তোদের কত জ্বালা, এই জীবনটা চলে গেলে আমি বাঁচতাম। মা, তুমি দিদিকে কি বলেছ? আমি আবার তো দিদিকে কি বলবো বাপ? তুমি দিদিকে বলেছ প্রমীলা তোমাকে জ্বালায়? কেন বাজে কথা বলো বলো তো? সারা সকাল থেকে বউটা কাজ করে, তোমার কি প্রমীলাকে একদম পছন্দ হয় না? আরে বাবা, প্রশংসা করতে না পারো তো বদনাম কেন করো? বলল রঞ্জিত। প্রমীলা হাতে চিমটি কেটে দিয়ে ইশারা করলো, বয়স্ক মানুষ
কিছু বলো না, থাক, যাতে উনি সুখ পায় তা সেটাই করুক। প্রমীলাকে চিনতে পারে না রঞ্জিত। কখনো প্রচন্ড রাগ দেখায়, কখনো এতটাই দরদ যে মনে হয় যেন এই মাটা ওর নিজেরই পেটের মা। আজকে 6 মাস হয়ে গেছে প্রমীলা বাপের বাড়ি যায় না। বোনটা পরীক্ষা দিচ্ছে চাকরির জন্যে। প্রমীলারও খুব ইচ্ছে ছিল, কিন্তু হয়ে ওঠেনি সংসার করতে করতে। মাকে নিচে শুতে দেওয়া যাবে না, তাই নিজেই রঞ্জিত নিচে ঘুমোয়। খাটের একদিকে শুয়েছে ওর বউ, আর একদিকে ওর মা। শোয়ার সঙ্গে সঙ্গে নাক ডাকছে, কিন্তু প্রমীলা আর রঞ্জিত দুইজনেই জানে এই নাক ডাকা মানেও একটা ঢ্যামনামির পরিচয়। হয়তো দুইজন কাছাকাছি কিছু মুহূর্ত এলেই ওনার ঘুমটা তৎক্ষণাৎ ভাঙবে আর উনি গলা খাঁকারি দিয়ে উঠবেন। কাজেই দুটো মানুষের মধ্যে গত 1 বছর ধরে একটা না দেখা বেড়াজাল তৈরি হয়েছে। প্রমীলার আরো একটা জিনিস অসহ্য লাগে। একই ঘরে ঘুমিয়ে থাকলেও কোনো ব্যাপার না, যদি রঞ্জিত বিছানাতে ঘুমায় তাহলেও ওরা কাছাকাছি আসবে না। কিন্তু এই বুড়ো মানুষটা ঠিক ভোর 4টের সময় উঠে আবার কাশি শুরু করবে, রান্নাঘরে যাবে খুটকুট খুটকুট করবে, লোকের বাড়ি যাবে ফুল চুরি করবে, সেখান থেকে আসবে ঠিক 5টা 5:30 নাগাদ, এসে আবার খুকুক করে কাশবে। তার মানে বৌমাকে ডাকা, ওঠো আর চা করে দাও। আর যেই প্রমীলা উঠে বাসি কাপড় চোপড় ছেড়ে চা করে দেবে, ওই চা মুড়ি খাওয়ার পরে ওনার শুরু হবে মেয়ের সঙ্গে যত রাজ্যের বাজে কথা। গতকাল রাতে কি হলো, কেমন করে উনি ঘুমোলো, সেই ননদটার ওপরে ভীষণ রাগ ধরে প্রমীলার। হুটহাট করে মাঝে মধ্যেই বাইক নিয়ে চলে আসে। ধারে কাছেই তো বিয়ে হয়েছে, আবার একটা ছেলেও হয়েছে। ছেলেটা হারে বজ্জাত, একেবারে মা বাপের মতোই হচ্ছে। আর এই বাপের বাড়ি যখন আসবে তখনই 2 রকম মাছ, দই, মিষ্টি রান্না থেকে শুরু করে প্রমীলা ঘর থেকে বেরোতেই পারে না এক দণ্ড। সারা দিন ধরে কাজ করতে হয়, আর মা মেয়েতে বসে গুটগুট 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 করতেই থাকে। হ্যাঁ, নন্দ জামাইটাও সেই রকম একটা হাড় ঢ্যামনা লোক। শুধু আসবে আর বলবে আর কাজ। তোমাদের তাঁতের ব্যবসা তো খুব ভালো, শাড়ির ব্যবসা, আর আমাদের কেবিলের ব্যবসা। সারা কেবিল এখন চলছেই না, সব এখন সেট টপ বক্স বসিয়ে নিচ্ছে। আর তার ওপরে এখন আবার সব কোম্পানি থেকে কার্ড দিয়ে দিচ্ছে, এক একটা মোবাইল কোম্পানির। 6 মাসের নামে রিচার্জ করে নিলে ফোন করাও ফ্রি, তার সঙ্গে সঙ্গে ওয়াইফাইটাও হয়ে যাচ্ছে, ইন্টারনেটও হয়ে যাচ্ছে, আর কেবিল তো হচ্ছেই। ব্যবসা পুরো ডুবে গেল ভাই, এখন তোমরাই শেষ ভরসা। তার মানে প্রমীলা আর রঞ্জিত এত কষ্ট করে যতটুকু জমিয়েছে তার ওপরেও ভাগ বসানোর তাল। আর ভাগ্নেটা ছোটবেলা থেকেই এতটাই বদমাশ যে যখনই ফোন করবে তখনই কিছু না কিছু আদায় করবে, চাইবে, কোনো খেলনা নয় কোনো খাবার। প্রমীলা মনে মনে ভাবে, আমার বাবাও তো চাকরি করতো, আমরা 2 বোন তো কখনো কারোর সঙ্গে এরকম বেলাল্লাপানাগিরি করিনি। সামনেই তো পিসি থাকে আমাদের, কই মুখ ফুটে তো কখনো চাইনি। মামার বাড়িতে গিয়ে মামাদেরকেও বলিনি যে মামা আমার এটা লাগবে বা ওটা লাগবে। এগুলো বাচ্চাকে শেখাতে হয়। যতই ভালোবাসা দেওয়া হোক না কেন, কোনো বাচ্চাই তার কাছের মানুষের কাছ থেকে এইভাবে জিনিস আদায় করে না। বাচ্চার মধ্যে সেই সংস্কৃতিটা ঢোকাতে হয়। হ্যাঁ, টাকা ইনকাম করতে গেলে যে অনেক কষ্ট করতে হয়, ওই অভাবটা বাচ্চাটাকে বোঝাতে হয়। যদিও জন জামাই ভাগনা 3 জন কখনোই আপন হয় না, এই কথাটা খুব বলতেন প্রমীলার বাবা। সকালবেলায় রঞ্জিত চলে যায় চাটা খেয়ে কারখানায়, আর কিছুক্ষণ পরে ফোন করে বলে, আরে সম্বল তো ভোরবেলায় চলে এসেছে গো, একটু চা নিয়ে এসো, নাকি ওকে পাঠাবো? তুমি ওকেই পাঠাও, বুঝলে, আমার তো হাত আটকা। আর শোনো, সম্বলের হাত দিয়ে টাকা পাঠিও। তোমার কাছেই তো ছিল। হ্যাঁ ছিল, খরচ হয়ে গিয়েছে, তোমার মা নিয়ে নিয়েছে। আর কি জন্য নিয়েছে আমি জিজ্ঞেস করতে পারবো না, তুমি জিজ্ঞেস করো। কথা বললেই ঝগড়া করে, ভাল লাগে না আমার। ঠিক আছে ঠিক আছে, কত লাগবে? 500 মতো দিও। 500 টাকা কি করবে? দেশি মুরগি আনবো, খুব ইচ্ছে করছে খেতে। হ্যাঁ, মাংস খাওয়া হয় না অনেক দিন, বছরখানেক হয়ে গেল। বলো। ধ্যাৎ, মুরগির মাংস বলেছি আমি। তোমার সামনে সম্বল রয়েছে না? আরে বুঝতে পারবে না। বুঝতে পারবে না, জোয়ান ছেলে, তোমার থেকে বেশি চালাক, বুঝলে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি, এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। সম্বল শোনো। প্রমীলার গাটা কাঁটা দিয়ে ওঠে।
সে আয়নার সামনে ছুটে যায়। এ ঘরে ছোট্ট একটা আয়না রয়েছে। সেখানে দাঁড়িয়ে মাথার চুলটা ঠিক করে, সিঁদুরটা ঠিক করে, শাড়ির আঁচলটা যেমন আছে তেমনই রাখে। আজকে সে স্লিভলেস নীল রঙের ব্লাউজ পরেছে। পরনের শাড়িটা হালকা গোলাপি রঙের, তার মধ্যে ছোট্ট ছোট্ট খয়েরি কালারের ফুল, নীল রঙের পাড়। এই শাড়িটা গত বছর ঠাকুর বরণ করার জন্য মা দিয়েছিল, কিন্তু গত বছর তো পুজোই করা হয়নি, ওর তো অসুখ চলছিল। কদিন হয়েছে শাড়িটা ভেঙেছে, আজকে পরতে ইচ্ছে করলো তাই পরেছে। শাশুড়ি মায়ের ঘরে ঠিকই নেই, উনি সকালবেলার খাবারটা হান দিয়ে নিয়ে চলে গিয়েছেন গেজাতে। আবার দুপুরবেলা আসবে, চান করবে, চান করে খেয়ে দিয়ে আবার ঘুমোবে, আবার বিকালবেলা উঠে মেয়ের সঙ্গে গেজাবে, রাত্রেবেলা খেয়ে শুয়ে পড়বে। এটাই তো কাজ। কিছুক্ষণ পরে সম্বল আসে। প্রমীলা চোখ দুটো সম্বলের জন্য অপেক্ষা করছিল। এসেছো বলে এসেছো দাদাকে? না না, দাদা তো বললো এক্ষুনি চলে যেতে। এক্ষুনি গেলে তো হবে না, আমাকে নিয়ে একটু বাজারে যেতে হবে সাইকেলে, ফোন করে বলে দিচ্ছি আমি। ফোনটা নিয়ে জিজ্ঞেস করে রঞ্জিতকে প্রমীলা, টাকাটা পাঠিয়ে দিয়েছ, মাংসটা কি আনবে? আমি না ভূতে? তুমি এক কাজ করো, সম্বলকে নিয়ে যাও, বুঝলে? আমার এখানে সুতো কেটে গেছে মেশিনে, তুলছি। হয়েছে তো, নিশ্চিন্ত, চলো এবার। আবার সাইকেলের সামনের সিটে বসিয়ে বাঁশবাগানের ভেতর দিয়ে প্রমীলাকে সঙ্গে করে নিয়ে যায় সম্বল। 34 নম্বর জাতীয় সড়কের উপরে খুব কাজ চলছে, রাস্তা বড় করা হচ্ছে। একদিক থেকে গাড়ি আসবে, একদিক থেকে গাড়ি যাবে। আবার রাস্তার ভেতর দিকে একদম মাঝখান থেকে মাটি খুঁড়ে পথ বার করা হচ্ছে নিচের লোকের যাতায়াতের জন্যে। ওপর দিয়ে হাইওয়ে, নিচ থেকে মানুষের যাতায়াত, যাকে বলে লন্ডন করার চেষ্টা চলছে। যাই হোক, তাই রাস্তা ভাঙার কাজের জন্যে আশেপাশের মানুষেরা এই বাঁশবাগানের ভেতর দিয়েই প্রতিদিন সকালের বাজারঘাটটা করে। খুব কম সংখ্যক লোক আছে যারা ওই চড়া রোদের মধ্যে ধুলোবালি খেয়ে রাস্তা দিয়ে পার হয়। প্রমীলা বলল, ওই রাস্তা দিয়ে যাব না, প্রচন্ড ধুলো, তার উপরে রোজ তো গায়ে সাবান দিতে পারি না, ভালো লাগে না। কেন সাবান দিতে পারেন না কেন? কি করে দেব বলো তো, এত ব্যস্ত আমি, তার উপরে বাথরুমের ওপরটা ফাঁকা, খুব লজ্জা লাগে। আশেপাশে আত্মীয় স্বজন রয়েছে তো, ছাদের ওপর দাঁড়ালে সবটাই কাশে সম্বল। অলরেডি কিন্তু ওর শরীরে কাঁটা দিয়ে উঠেছে প্রমীলার কথা শুনে। প্রমীলার উলঙ্গ শরীরটা ওর চোখের সামনে ভেসে উঠছে। সাইকেলের হ্যান্ডেল এদিক ওদিক হয়ে যায়। আচমকা সম্বল ঝুঁকে পড়ে প্রমীলার পিঠের ভীষণ কাছে, আর তখন আবার চেনা গন্ধটা পায়। আজকে এই চেনা গন্ধের মধ্যে মিশেছে নতুন শাড়ির একটা গন্ধ। প্রাণ ভরে নিঃশ্বাস নেয় সম্বল। মাংসের দোকানের সামনে গিয়ে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে কতগুলো লোলুপ দৃষ্টি প্রমীলাকে গিলে খায়। জিজ্ঞেস করে, বাবা এটা আবার কে? আমার দেওর, বিদেশ থেকে এসেছে। তোমার আবার দেওর? বাবা, রঞ্জিতের আবার ভাই কবে জন্ম নিল হে? আমি তো জানতাম একটা বোনই আছে, রূপা, বিয়ে হয়ে গেছে। আপনাদের অত শুনে কি হবে, দুঃসম্পর্কের হতে পারে না? তার উপরে আমাদের শখানেক জ্ঞাতি গোষ্ঠী, তাদের মধ্যেই একটা অংশ ধরে নিন। নিন, দেশি মুরগি কত? 480 টাকা। ভালো দেখে একটা বাছুন তো, 500 টাকায় কিন্তু আছে, ওর বেশি আমি দিতে পারবো না। আর 480-র মধ্যেই একটা মুরগি দেখার চেষ্টা করুন। কচি মুরগি হবে তো? কচি মুরগিই ভালো, কচি মুরগির স্বাদও তেমনি হয়, তাই না সম্বল? বয়স্কর থেকে কচি মালেই বেশি আমার ইন্টারেস্ট। না নিন, কাটুন কাটুন। কথাটায় সম্বলের কান থেকে গোটা গা কাঁটা দিয়ে ওঠে। বয়স্ক ভদ্রলোক কসাই মানুষটা একটা মুরগি বাঁচতে শুরু করে, বেঁচে বেঁচে বাচ্চা একটা মুরগি তোলে। টোটাল ওর ওজন এখন গিয়ে দাঁড়িয়েছে 950। কাটাছেড়া করার পরে জোর 650 থেকে 700 মাংস হয়তো হবে। এতে কি হবে, এতগুলো লোক, তার উপরে তোমার শাশুড়িও তো খায়। হ্যাঁ খায়, খাবে, কি হয়েছে তাতে? যদিও ওনার এখন বুড়ো দাঁত, কচি মুরগির হাড় চেবাতে গেলে দাঁতের দম লাগে। প্রত্যেকটা কথাতেই গায়ে লাগছে সম্বলের। তবে বৌদি কিন্তু কথাগুলো ক্যাজুয়ালি বলছে, অথচ সম্বল ভাবছে অন্য কিছু। বাজার থেকে ফিরতি পথে প্রমীলা বলে, আমাকে আর বাড়ি অবধি পৌঁছে দিয়ে আসতে হবে না, তুমি এই পায়েই চলে যাও রঞ্জিতদার কাছে, তোমার দাদার কাছে। আমি চলে যাব। না না, আপনি মেয়ে মানুষ, কেন এরকম ভাবে? তোমার মধ্যে মেসেজ এলো, দেখো
ও সে থাক বলে চট করে কথাটা সম্বল। ওকে বাড়ি অবধি পৌঁছে দেয় সম্বল। প্রমীলা বলে, দাঁড়াও। ওকে দাঁড় করিয়ে রেখে কিছুক্ষণ পরে শুনতে পায় সম্বল সেই ঘুটকুট ঘুটকুট শব্দটা। কিছুক্ষণ আগে টিউবওয়েলের কল চিপে আবার শরবত তৈরি করছে বৌদি। লেবু নেই, নুন আর চিনি দিয়ে করে দিয়েছি, মেরে দাও দেখি। আর এই নাও, এইটুকু রঞ্জিতের জন্য নিয়ে যাও। হাতে গ্লাসটা দেওয়ার কিছুক্ষণ মুহূর্তেই আঙুলের সঙ্গে আঙুলের স্পর্শ লাগে, আর সেই মুহূর্তে সারা শরীরে আবার শিহরণ খেলে যায় সম্বলের। এত দেরি হয়ে গেল? হ্যাঁ, ওই মাংসের দোকানে খুব লাইন। বাহ, কতটুকু হলো? আমি তো বলতে পারবো না। সে কি, বৌদিকে নিয়ে গেলে তুমি বলতে পারবে না? তবে আমার বউ পাকা মাল, ঠিক হিসাব নিকাশ করে মাংস নিয়ে আসবে। যাই হোক, অবশ্যই কিন্তু খেও, মাংসটা কিন্তু স্পেশালি তোমার জন্য করা হচ্ছে। আমার বউকে আমি চিনি না। দুপুরবেলা খেতে বসেছে সবাই। সেখানে রঞ্জিত, সম্বল আর প্রমীলা। শাশুড়ি মা বাড়ি আসেননি। দুপুর 3টে বাজে। রঞ্জিত ফোন করেছিল। তিনি বললেন সুবীরের বউয়ের কাছে নাকি উনি খাবেন। সুবীরের বউ ওনাকে মাথায় তেল দিয়ে দিয়েছে, হাত পা মালিশ করে দিয়েছে, স্নান করিয়ে দিয়েছে, আবার এখন পঞ্চব্যঞ্জন সাজিয়ে খেতেও দিয়েছে। মাছ মাংস সব হয়েছে, আর হয়েছে মাছের ডিমের বড়া। রঞ্জিত শুধু বলল, হ্যাঁ, লোকের বাড়ি গিয়ে এক গাদা করে খাওয়াও আর বাড়ি এসে ছাড়ানি মারো, আর সেগুলো আমি আর তোমার বউ মিলে কাচাই। লেওড়া জীবনে আর বাঁচতে ইচ্ছা করে না। একই তুমি বসে আছো কেন? খাও। আপনাদের বুঝি খুব পারিবারিক অশান্তি? আরে না, অশান্তি কিছুই না। আমার মা আর আমার বউয়ের মধ্যে অ্যাডজাস্ট হয় না, যেটা প্রত্যেক পরিবারের প্রবলেম। প্রমীলা চেষ্টা করে না তা বলবো না, প্রমীলা খুব চেষ্টা করে আমার মায়ের সঙ্গে মিলেমিশে থাকতে, কিন্তু আমার মা সহ্য করতে পারে না। আর একটা কি বলো তো ভাই, ওই বিবাহিত ননদ বলো বা অবিবাহিত ননদ বলো, এই ননদ মার্কা জিনিসগুলো বিরাট হারামি জিনিস। এরা নিজেরা সুখী না থাকলে অন্যকে সুখী থাকতে দেয় না। আমার বোনের যে বাড়িতে বিয়ে হয়েছে সেই বাড়িতেও নিজেও শাশুড়ির কাছ থেকে সুখ পায় না, তাই আমার বউটাকেও সুখী থাকতে দেয় না। দিনরাত আমার মায়ের কানে লাগানি ভাগানি করেই চলেছে। অথচ এই বাড়িতে আসে কিন্তু 9 মাসে 6 মাসে একবার, যদিও আসার পরে এতটাই জ্বালায়। যাই হোক, থাকো না, দিন দিন সব তুমি টের পাবে। মাংসটা কিন্তু বেঁধে রান্না করেছ, বলল রঞ্জিত। প্রমীলার চোখ দুটো চকচক করছে সম্বলের দিকে তাকিয়ে, জানতে চাইছে ওর মুখের কথা। সম্বল তখন হাড় চিবোচ্ছে। হাড় চিবোতে চিবোতেই মনে পড়েছে, বুড়ো মানুষ কচি বয়সের হাড় আর কি চিবোবে? হাড় খাওয়ার জন্যে দাঁত লাগে। এ কি, বিষম খেলে তো? মাথায় সাঁট সাঁট করে ফু দিয়ে দেয় প্রমীলা। জল লাগিয়ে দেয়। গলায় হাড় বেঁধেছে। কথাটার মধ্যেও যেন একটা কেমন লোভনীয় আকর্ষণ রয়েছে। খাওয়া দাওয়ার পরে চলে যায় রঞ্জিত, সম্বলও চলে যায়। প্রমীলা একা বসে রয়েছে ঘরে। শাশুড়ি নেই, বিছানাটাও ফাঁকা। ইস, রঞ্জিত তাকে কিচ্ছু বোঝে না। কত গোপন কথা থাকতে পারে স্বামী স্ত্রীর মধ্যে, সংসারে নিয়ে, সন্তান নিয়ে, অথবা ব্যবসাপত্র নিয়ে। রঞ্জিত কেন যে এরকম করে? অন্যদিন হলে দুপুরবেলা ঘুমোতো। আজকে যেহেতু একটা লেবার এসেছে, তাই সে চলে গেল লেবারটাকে নিয়ে কাজ করাতে। কাজ না করলে শাড়ি প্রতি 45টা টাকা এমনি এমনি কি দেওয়া যায়? সন্ধে পার হতেই শাশুড়ি মা এলেন। কাস্তে কাস্তে এলেন। সুবীরের বউ আগিয়ে দিতে এসেছে। ও বৌদি, দিয়ে গেলাম, ধরো। এ খাওয়ার পর থেকেই মাসিমা বমি করছে। হ্যাঁ, ওই তোমার দেওর ওষুধ দিয়েছে, খেয়েছে, বলছে নাকি হজম হয়নি। রাতে কিছু দিও না, হ্যাঁ বৌদি, বলে গেল সুবীরের বউ। শুধু এইটুকুই বলল প্রমীলা। লোকের বাড়িতে আপনার খাওয়া মারানোর কি ছিল? হ্যাঁ, আমি বুঝি রান্না করিনি? সুবীরের বউ তখন সবে ঘর থেকে বেরিয়েছে। এই বউটাকে সহ্য করতে পারে না প্রমীলা। সবার কাছে ভালো, অথচ সবার কাছে খারাপ। লোকের বাড়ির কথা নেওয়ার জন্য বউটা সবসময় ওত পেতে বসে থাকে। নিজের মধ্যে কি আছে সেটা কাউকে জানতে দেয় না। শাশুড়ি মা ঘরে এসে কেলিয়ে পড়ে রয়েছেন। প্রমীলার এখন রান্না করতে হচ্ছে ওনার জন্য স্পেশালি সিদ্ধ ভাত। অথচ ভেবেছিল রাত্রেবেলা গরম গরম মাংস ভাত দিয়েই খাওয়াটা সারবে। এখন ভাত নরম করে রান্না করো আর কি, এনার জন্যে ডবল ডবল রান্না করতে অনেকটা গ্যাসও খরচ হয়, তার উপরে পরিশ্রমও লাগে, খাবার ফেলাও যায়। নষ্ট করতে ভালো লাগে না প্রমীলার। রাত্রেবেলা সেই দিন সারা রাত ঘুম হলো না। সারা রাত ধরে রঞ্জিত সেবা করেছে ওর মায়ের। বমি কাচিয়েছে, পটি পরিষ্কার করেছে,
আর ওর মা বসে বসে কেসেছে আর ন্যাকা মারা চোখের জল ফেলেছে। মাকে হাসপাতালে ভর্তি করে দিয়েছো, অবস্থা খুব একটা ভালো দেখছি না। সহ্য করতে না পেরে প্রমীলা বলে, 1টা বাজে, এবার যখন মাঝরাত হবে তখন কি করবে? ঠিকই বলেছ, হাসপাতালে ভর্তি করে দিই বলো। যা বলেছিলাম ঠিক তাই। তুমি দুপুরবেলা বললে না লোকের বাড়ি থেকে খাওয়া মারাবে আর এখানে এসে ছাড়াবে, একদম সেম সিচুয়েশন হয়েছে। কিন্তু একা একা কি করে যাই বলো তো? সম্বলকে ডেকে নাও। সম্বলকে? ও আসবে নাকি এত দূর থেকে? তারপরে ওর 2 বোন রয়েছে বাড়িতে, ওর 2 বোন একা থাকে না। পাশের বাড়ির এক কাকিমা নাকে বিধবা মানুষ, উনি এসে ঘুমোয়, জিজ্ঞেস করে দেখতে পারো। হ্যাঁ ঠিক বলেছো, ঠিক বলেছো। আমার জ্ঞাতি গোষ্ঠী তো থেকেও নেই, সম্বলকে ভরসা করা যেতেই পারে। ওকেই বরং একটা ফোন করি। তোমার ফোন করতে হবে না, ফোনটা আমি করি, দাও। প্রমীলা ফোন করে সম্বলকে। মাত্র কয়েকবার রিংয়ের পরই সম্বল, হ্যালো হ্যালো, আমি প্রমীলা বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? বলছে একটু আসতে পারবে, আর্জেন্ট দরকার। সম্বলের সারা শরীরটা কাঁটা দিয়ে ওঠে। সে শুধু বলে, হে এখন? হ্যাঁ এক্ষুনি আসতে হবে, খুব দরকার যে। সম্বল ওর সাইকেল নিয়ে ছুটতে ছুটতে আসে। মাত্র 2 দিনের পরিচয়, অথচ মেয়ে মানুষটার মধ্যে এত টান যে সম্বল এসে পৌঁছায় আধ ঘন্টার ভেতর। ততক্ষণে আরো বেশ কয়েকবার বমি করেছেন। ইতিমধ্যে সুবীর এসেছিল দেখতে। সুবীরের বউ এসেছিল ছোট্ট মেয়েটাকে কোলে নিয়ে, আর বলেছে, আমরা তো বুঝতে পারিনি রঞ্জিত দা এরকম ভাবে যে মাসিমা পায়খানা বমি করবে, ওই একই খাবার তো আমরাও খেয়েছি। দেখ ভাই, তুই বুঝিস না, তোদের বয়স আর ওনার বয়স, ডাক্তার তো ওনাকে মাছ মাংস ছুতেই বারণ করেছে, তবু ওই যে মানুষের লোভ, বুঝিস তো। কাছু মাছু মুখ করে ঘর থেকে বেরিয়ে যায় ওরা। যত জ্বালা এখন প্রমীলার। কখন যেন সম্বল এসে দাঁড়িয়েছে। এই তো এসেছো, চলো শিগগিরই। রাত্রেবেলায় একটা টোটো ভাড়া করে শাশুড়িকে ভর্তি করে দিয়ে আসে। নিশ্চিন্ত মনে প্রমীলা ঘরে। রঞ্জিত সম্বলকে বলে, তুমি বাড়ি যাও, তোমার বৌদি একা আছে, আমি বরং এখানকার সব ফর্মালিটিগুলো পূরণ করি, আর রাতে বাড়ি যাব না। তুমি ভাই একটু থেকো, কারণ দেখার তো কেউ নেই, বুঝতেই পারছো, জ্ঞাতি গোষ্ঠী থেকেও কেউ নেই। তার উপরে আমার মায়ের সঙ্গে বউকে এমনভাবে সব কাটছাট করে দিয়েছে যে আমার মা বউকে সহ্য করতে পারে না, বউ মাকে। কাজেই আমাকেই আমার মাকে দেখতে হবে। আর দিদি বা জামাইবাবুকে কেন বলবো? আমার বুঝি আত্মসম্মান নেই? সম্বল ঘাড় নেড়ে রাজি হয়ে যায়। রাত 2:30 নাগাদ সম্বল চলে আসে। বাড়ির বাইরে দাঁড়িয়ে সাইকেলের বেল বাজাতেই প্রমীলা দৌড়ে আসে। কি হলো, কি খবর? দাদা বলল আমাকে থাকতে, দাদা মাসিমার সাথে। ভালো করেছে। গ্রিলের দরজাটা খুলে দেয় প্রমীলা, বলে, ভেতর শিগগিরই এসো। দরজা বন্ধ করে দেয়। বোঝই তো, জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে থাকি তো, খুব সাবধানে আমাকে থাকতে হয়। তুমি এক কাজ করো, তুমি বরং সোফায় শুয়ে পড়ো, আমি ওপরে শুয়ে পড়ি, রাত তো কম হলো না। কিন্তু বৌদি? কিন্তু কিন্তু কিসের? আমাকে ভয় লাগছে? আমি শাকচুন্নি না মেচো পেতনি, না তোমায় খেয়ে নেবো? যাও শুয়ে পড়ো। সম্বল শোয় ঠিকই, কিন্তু চোখে ঘুম আসে না। প্রমীলাও শুয়ে রয়েছে, তার চোখেও ঘুম আসে না। ঘরটা ঘুটঘুটে অন্ধকার। কিছুক্ষণ আগে ফোন করেছিল রঞ্জিত, বলেছে, রাতে আমার আর বাড়ি যাওয়া হবে না বুঝলে, এখন আর কোথা থেকে আয়া ঠিক করব, এই সকালে যাব। তুমি সম্বলকে বলো মেশিনগুলো চালাতে, আমি একবারে স্নান টান করে তারপরে মেশিন নিয়ে বসবো, না হলে একটু ঘুমোবো। স্যালাইন চলছে, হ্যাঁ ঘুমিয়ে পড়েছে, না বমির ইঞ্জেকশনও দিয়ে দিয়েছে। আর ডাক্তার বলছে এত বয়স্ক মানুষকে কেন অত রিচ খাইয়েছেন, কি করে বোঝাবো বলো তো যে উনি খাওয়া পাগল মানুষ। খাওয়া পাগল না মরণের ইয়ে, মনে মনে কথাটা বলে প্রমীলা। সম্বল, সম্বল, হ্যাঁ ঘুমিয়ে পড়েছ? না মানে, বলছি একটু আমার কাছে এসো না। আরে এসো না। অন্ধকার হাতরে সম্বল প্রমীলার কাছে যায়। প্রমীলা ওর পা দুটোকে সম্বলের কোলের ওপর তুলে দেয়, বলে, একটু পা দুটো চিপে দেবে? পায়ের তলাটা খুব ব্যথা, সারাদিন ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করি তো। থাকলে তোমার রঞ্জিত দাই দিত, কিন্তু গত 1 বছর ধরে আমরা কাছাকাছি আসতে পারি না। বোঝই তো, একটা মাত্র ঘর, আর একটা ঘর করলে, ঘর করবো যে তার জন্য তো প্রচুর টাকার খরচ। তবে ইচ্ছে আছে আসছে বছর করার। সামনে একটা ঘর আছে জানো তো, শ্বশুর মশাই থাকতেন, শাশুড়ি মা ইচ্ছা করলে গিয়ে থাকতে পারেন, কিন্তু থাকবেন না, যার নামই আর কি। নাও নাও, তুমি আমার পা দুটো চিপে দাও। নরম মাংস পা দুটো, গোড়ালির মধ্যে এতটুকু ফাঁটা নেই।
চোখে যদি একটু দেখতে পারত সম্বল, তবে কল্পনায় বুঝতে পারছে। হাত দুটো ধীরে ধীরে ওর পায়ের তলা বেয়ে উঠে এসেছে হাঁটু পর্যন্ত। সম্বল দরদর করে ঘামছে, তার সঙ্গে সঙ্গে প্রমীলার নিঃশ্বাসটা ওঠা নামা করছে। শাশুড়ি মায়ের অসুস্থতা যেন স্বয়ং ভগবানের আশীর্বাদ। তারপর সম্বলের এলোপাথারি হাত দুটো, ওর শক্তপোক্ত তাঁতির কাজ করা হাত দুটো যখন প্রমীলাকে সম্পূর্ণভাবে ছুঁতে শুরু করে, তখন প্রমীলা নিজেকে আর সামাল দিতে পারে না। গত 1 বছরের জমিয়ে রাখা একটা শরীরী আকাঙ্ক্ষা দুটো মানুষকে কাতর করে তোলে। সম্বল ঘেমে নেই একসা, তার সঙ্গে প্রমীলাও। বেশ কয়েকবার রঞ্জিত ফোন করেছে শাশুড়ি মা মারা গেছেন এই খবরটা বলার জন্যে, কিন্তু দুইজন এতটাই বিভোর ছিল যে ওদের শব্দ শোনার মতো অবস্থায় তারা ছিল না। নিজেদের শীতকার ধ্বনিতেই মুখরিত হচ্ছে তখন এই গোটা বাড়ি চত্বরটা। আর ওদের মাথার কাছে দাঁড়িয়ে সেই দৃশ্যটা উপভোগ করছে অদেখা একটা অশরীরী দেহ। পরের দিন শাশুড়ি মায়ের বডি বাড়ির উঠোনে আসার পরপরই কান্নার রোল পড়ে। প্রমীলার চোখ থেকে জল পড়ছে না। সে ভোরবেলা উঠেই হাত পা ভালো করে ধুয়ে নিয়েছে। ঠাকুরের চোখের দিকে তাকাতে একটু কষ্ট হচ্ছে, যেন মনে হচ্ছে সবকটা ভগবান তাদের নজর দিয়ে প্রমীলাকে গিলে খাচ্ছে। সম্বল ভোরবেলায় উঠেই হাত মুখ ধুয়েই চলে গিয়েছে কারখানায়। গত রাতের কথা দুটো মানুষ যেন এখন ভুলে যেতে চাইছে। রঞ্জিত বলল, ঘুমিয়ে পড়েছিলে তাই না? হবেই তো, শরীর তোমার যা টায়ার্ড থাকে। মা তো। প্রমীলার চোখে কিন্তু জল নেই, শুধু বলল, গত বছর তোমার বাবা গেল, এই বছর তোমার মা। ভালোই হলো। ভালো হলো মানে? ভালো হলো মানে ভোগার থেকে চলে যাওয়াটা ভালো, তাই না? যতই বলুক না কেন প্রমীলা, বাবা চলে যাওয়ার পরে মা, ধাক্কাটা কিন্তু একটু হলেও লেগেছে রঞ্জিতের। কাজকর্ম মিটে যেতে 15 দিন, আর এই দিন 15 মেশিনগুলোকে সামাল দিয়েছে সম্বল। হিসাবপত্তর দেওয়া, সুতো কেনা বেচা সব কিছু নিজের হাতে করেছে। এতটাই আপন করে ফেলেছে সম্বল যে প্রমীলার এখন সম্বলকে ছাড়া এক দণ্ডও চলে না। শ্রাদ্ধ শান্তির দিনও সম্বল সমস্ত কিছুর দায়িত্বে ছিল। কাজকর্ম মিটে যাওয়ার 1 মাস পর প্রমীলা আবিষ্কার করে তার শরীরের মধ্যে বিকশিত হচ্ছে একটি কুসুম। রঞ্জিতকে জানানোর পরে সে খুব খুশি হয়, বলে, মা আসছে, বুঝলে, মা আসছে। মাস 2-এর মধ্যেই এত ভালো সুখবর আমি আশা করিনি। ব্যবসা আমার লাটে উঠছিল। যতই যতই কর্মচারী কাজ করুক না কেন, মালিকের ভূমিকা না থাকলে কি হয়? আমি আজকেই ভগবানের কাছে 100খানা ধূপকাঠি ধরাবো। 100খানা ধূপকাঠি? শ্বাসকষ্ট হবে জানো তো, যত সব উল্টো পাল্টা মানবের পদ্ধতি। ভগবানকে একটা ধূপকাঠি দিলেও যা হবে, 100টা দিলেও তাই হবে। সবাইকে আর তোমার মতো ভাবতে পারে প্রমীলা? তবে আমি এখন ভাবছি। কি ভাবছো? এতদিন যেটা হতে পারলো না সেটা মায়ের মৃত্যুর পরপরই হয়ে গেল। মা আর বাবা দুজনে আসবে বলেই বোধহয়, যেই আসুক না কেন আমি খুব খুব সুখী হয়েছি। কতদিনের শখ ছিল আমার একটা সন্তান হবে, সেই ইচ্ছেটা এখন পূরণ হবে। সম্বলের খবর কি? 2 দিন হলো আসছে না। হ্যাঁ, সম্বল বলল ও নাকি এবার দুবাই যাবে। ওর দাদা ওখান থেকে টিকিট পাঠিয়েছে। বোনের পড়াশোনা করার জন্য প্রচুর টাকার দরকার। কি বললে? হ্যাঁ, এরকম কথাও আমাকে আগেই বলেছিল। এভাবেই নাকি ও কাজ করে। এর আগেও যার বাড়িতে কাজ করা ছেড়েছে তার বাড়িতে মাত্র 6 মাস কাজ করেছে, তারপরে আমার কাছে এসেছে। ওর দাদার সঙ্গে ও এর আগেও 2 বছর থেকে এসেছে দুবাইয়ে। 6 মাস ধরে যার বাড়িতে কাজ করতো, তার বাড়িতে কাজ করার পর মাস 3-এর জন্য চলে গিয়েছিল বিহারে। মানে যেখানে ভালো টাকা প্রফিট পায় সেখানেই সম্বল গিয়ে হাজির হয়। আমিও ভালো মজুরি দিচ্ছিলাম বলেই, কিন্তু এখন যদিও দুবাইতে গিয়ে আরো বেশি বেটার কিছু ইনকাম করতে পারে, তাহলে আমি কেন না বলবো বলো? আমার কি সে অধিকার আছে? কি হলো, তুমি চুপ মেরে গেলে কেন? সম্বল যেখানে বেশি টাকা পায় সেখানেই যায়, তাই তো? হ্যাঁ,
এটাই তো স্বাভাবিক। আমাকে দিলে আমিও তাই করতাম। তাই টাকা দিলেই করতে? অন্য কিছু? কি পাগলের মতো কথা বলছো? টাকা ছাড়া কি এখন জীবন চলে? তবে ছেলেটা খুব ভালো ছিল, তোমাকে বৌদি বৌদি করে ডাকতো, বেশ পছন্দও করতো। আর আমাকে তো দাদা বলে অজ্ঞান। শুধু বলল ওর নাকি যাওয়ার কোনো মন নেই, কিন্তু এখানকার কাজ ওর ফুরিয়ে গেছে, তাই ওকে এখন দুবাইতেই যেতে হবে। বড় বোনটার পড়াশোনার জন্য প্রচুর টাকার দরকার। সে বিনা বলে কার কাছে কোন এক বিধবা মাসির কাছে থাকে। ভাবো, দুটো দাদা নিজেদের সমস্ত জৈবিক চাহিদা সবকিছুকে নষ্ট করে দিয়ে বোনগুলোর জন্য বেঁচে রয়েছে। কেমন না? ঠিক, জৈবিক চাহিদা নষ্ট করে, তাই না? বোনেদের জন্য বেঁচে রয়েছে। টাকার মতো যদি জৈবিক চাহিদাটাও এমনি এমনি মিটিয়ে ফেলা যেত তাহলে বোধ হয়। কিছু বলছো? না না, কিছু বলছি না। আসলে যে মানুষটা এখন আসছে সেই মানুষটা এই মুহূর্তে না আসলেই বোধ হয় ভালো হতো, অন্তত একটা বছর। কারণ 1 বছর না কাটলে তো অসুচ যায় না, আর অসুচ মানে অশুভ লক্ষণ। গঙ্গায় স্নান করার পর যদি পবিত্র হতে পারতাম। তখন থেকে কি আজে বাজে কথা বলছো? এত বছর ধরে আমরা ওয়েট করেছি একটা সন্তানের জন্যে। সে যখন আসছে তখন তুমি বারণ করার কে, আমি বা বারণ করার কে? যেটা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে, বুঝলে প্রমিলা? আমাদের ফাঁকা ঘরটা আবার পূরণ হয়ে যাবে। মা গেল, বাবা গেল, এদিকে দেখো নতুন একজন আসছে। ভাবতে গেলেই তো আমার হয়ে যাচ্ছে। যাও চা করো, আমি হাত মুখটা ধুয়ে আসি। প্রমিলা তাকিয়ে থাকে দিগন্তের দিকে। সেই দিন সঙ্গম মুহূর্তে অন্ধকার ঘরেও মাথার কাছে একটা ছায়া সে দেখতে পেয়েছিল। এই ছায়াটা কার ছিল? অশরীরী সঙ্গমের চিহ্ন, নাকি ওর মৃত শাশুড়ি মা নিজে এসে প্রত্যক্ষ করেছে? আর এই জ্বালা সারা জীবনের জন্য ওকে দেবে বলেই উনি আবার ফিরে এসেছে ওর গর্ভে। হোক না, হোক না সেই বীর্যটা অন্য একটি ব্যক্তির। আত্মাটা ওর জ্ঞাতি গোষ্ঠীর নয় তো? সারা জীবন শরীর দিয়ে না জ্বালাতে পারলেও নিজের অস্তিত্বকে বহাল রেখে সম্বল আর শাশুড়ি মা জ্বালিয়ে পুড়িয়ে খাবে প্রমিলাকে। ভাবতেই প্রমিলার গোটা শরীরটা ঘৃণায় রি করে ওঠে। সম্বলকে সে বিশ্বাস করেছিল, এই বিশ্বাসের এই প্রতিদান দিল। কাজ মিটে গেছে না? সত্যি তো, সম্বলের কাজ মিটে গেছে। সবার বুঝি এইখানে এসেই কাজটা মেটে, আর বলিদান হয় প্রমিলার মতো মেয়েগুলো। কেমন লেগেছে আজকের নিবেদন? কমেন্ট বক্সে কমেন্ট করতে কেউ ভুলবেন না। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। দেখা হবে অন্য আরো একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে খুব শিগগিরই। বন্ধুরা, বেল বাটন প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না, নতুন গল্পের নোটিফিকেশন চট জলদি পেয়ে যাবার জন্যে। দেখা হবে খুব শিগগিরই আরো নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শরীরের যত্ন নেবেন। বিদায়।